প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ একশোনার বিশ্লেষণ, খেলা যেমন খবর ঠিক তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়ছে টাইগাররা। অজিদের চ্যালেঞ্জ জানাতে চান শান্ত, দুশ্চিন্তা নাহিদ লিটনের অনুপস্থিতি। সময়ের সাথে পাল্লা দিয়ে শিখছেন তাওহিদ হৃদয়। অফ সাইডে দুর্বলতা নিয়ে কাজ করছেন। এলপিএল এ নজর টেনেছেন টাইগার স্টার। সাফের প্রস্তুতিতে থমাস ডুলির বিশেষ কৌশল। এখনই শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চান না হামজাদের গুরু, বলছেন আত্মবিশ্বাস বাড়াবে জয়। সাফের শিরোপা জেতার সেরা সুযোগ বাংলাদেশের সামনে। নাম্বার 9 সংকটের সমাধান হবেন কে? দুলে কি সফল হবেন বড় অ্যাসাইনমেন্টে? প্রায় 2 যুগের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রাত 11টায় ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবে টাইগারদের প্রথম বহর। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে 13 আগস্ট ডারউইনে মাঠে নামবে 2 দল। এই ভেন্যুতেই 2003 সালে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। আসন্ন সিরিজে বাংলাদেশের কপাল পুড়িয়েছে একাধিক ক্রিকেটারের ইনজুরি। সবচেয়ে বড় ধাক্কা স্পিড স্টার নাহিদ আর ব্যাটার লিটনের অনুপস্থিতি। যদিও দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা আছে লিটনের। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক নাজমুল শান্ত অবশ্য জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চায় তার দল। 2 টেস্টেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে 22 আগস্ট ম্যাকায়। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। কিছুক্ষণ পরই উঠবে বিমানে। বিমানবন্দরে আছেন সহকর্মী KM সনি। সরাসরি চলে যাব তার কাছে। সনি, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। এখন পর্যন্ত কি ক্রিকেটাররা আছেন? ফ্লাইট সম্ভবত রাত 11টায়। কাকে কাকে দেখা গেছে বা বিমানবন্দরের সার্বিক অবস্থায় বা কি? ধন্যবাদ মামুন। আমি আছি বিমানবন্দরে। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্রিকেটার আসেননি। তাদের ফ্লাইট 11:55-তে এবং তারা 10টার মধ্যে ঢোকার একটা সম্ভাবনা আছে। আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি। স্টার প্লে সবার আগেই থাকার চেষ্টা করে। তারা কিন্তু অস্ট্রেলিয়াতে যাবেন 2টি টেস্ট খেলার জন্য। এই টেস্ট কতটা গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না। এই টেস্ট কিন্তু টেস্ট সাইকেলের একটা অংশ। আমি দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের এরিয়াতে সাধারণ যেই কর্মব্যস্ততা থাকে সেই রকমই আছে, কিন্তু আমি যদি বলি তাহলে 10টা বাজার সাথে সাথে কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে, কারণ এখানে প্লেয়াররা আসবেন, তাদের সাথে সেলফি তোলার একটা হুড়োহুড়ি দেখা যেতে পারে। কারণ আমি এখানে আসার পর জানতে পেরেছি দর্শকরা যারা ক্রিকেট ফলো করে তারা কিন্তু এই সিরিজ নিয়ে একটা আগ্রহ আছে। আমার কাছে জানার চেষ্টা করেছে তারা বলেছে কখন ফ্লাইট, কখন প্লেয়াররা আসবেন, আর আপডেট কি আছে আমার কাছে জানার চেষ্টা করেছে। আমি তাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমি যদি জানাতে চাই আজকে পুরো টিমই কিন্তু যাবে এবং সেখানে অপেক্ষা করছেন। অর্থাৎ অস্ট্রেলিয়াতে কিন্তু এখন অপেক্ষা করছেন তাসকিন আহমেদ। নাহিদ রানাও কিন্তু আছেন, যদিও তিনি এই সিরিজে নেই, তারপরও তিনি চিকিৎসার কারণে কিন্তু অস্ট্রেলিয়াতে আছেন। তাসকিন আহমেদ ডক্টর দেখাবেন, কিন্তু তিনি প্রথম টেস্টে খেলবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এছাড়া যদি দলের অবস্থা বলতে চাই, কয়েকদিন ধরেই কিন্তু মিরপুরে তারা প্র্যাকটিস করেছে। যদিও বৃষ্টির কারণে প্র্যাকটিসটা খুব ভালো হয়নি, তারপরেও অস্ট্রেলিয়াতে যাওয়ার পর তারা কিন্তু অনেক দিনের সময় পাবে। তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং ওখানে ক্যাম্প করে অনুশীলন করবে। তারপরে কিন্তু 13 তারিখ প্রথম ম্যাচ এবং 22 তারিখ দ্বিতীয় ম্যাচ। এই আমরা কিন্তু এখন খুব বেশি আপডেট জানাতে পারছি না, কিন্তু যখন প্লেয়াররা আসবেন তাদের কাছ থেকে শুনবো তারা কেমন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা কি করতে পারেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরি, নিশ্চয়ই আপনি আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন, ক্রিকেটারদের সাথে নিশ্চয়ই কথা বলার চেষ্টা করবেন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাকে আবারও যুক্ত করার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আমরা পরের সংবাদে চলে যেতে চাই। গ্রেটরা একদিনে গ্রেট হয় না, সময়ের সাথে পাল্লা দিয়ে শিখতে শিখতে নতুনত্ব আবিষ্কারের মধ্য দিয়ে সেরা হয়। তাওহিদ হৃদয়ও হাঁটছেন সেরা হওয়ার পথে।
অফসাইডে নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছেন, সেটা লঙ্কান প্রিমিয়ার লিগেই চোখে পড়েছে। তাহিদ হৃদয়ের এলপিএল ব্যাটিং নিয়ে আমারই একটি বিশ্লেষণ। গ্রেটরা একদিনে গ্রেট হয় না, সময়ের সাথে পাল্লা দিয়ে শিখতে শিখতে নতুনত্ব আবিষ্কারের মধ্য দিয়ে সেরা হয়। নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে গ্রেট হয়। সেই পথেই বোধহয় হাঁটছেন তাওহিদ হৃদয়। কেন বলছি এমন কথা, চলুন বিশ্লেষণে দেখা যাক। বিশ্লেষণে যাওয়ার আগে একটু এলপিএলে লঙ্কান প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয় কেমন করছেন সেটা একটু জানিয়ে তারপর বিশ্লেষণে যেতে চাই। লঙ্কান প্রিমিয়ার লিগে 30 জনের মধ্যে সেরা স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়ের। স্ট্রাইক রেট 193.33। 3 ম্যাচে 87 রান করেছেন, সর্বোচ্চ অপরাজিত 35 রান, এভারেজ 87 রান। 4টা 4 মেরেছেন, 6টা 6 মেরেছেন। আসলে ফ্যান রেটিংয়ে সাকিব আল হাসানের থেকেও এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় এই মুহূর্তে এলপিএলের ফ্যান রেটিংয়ে 2-এ আছেন। একটু ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের যদি আমরা একটু দেখি যে তিনি কেমন করেছেন, সেখানে 35 রানে অপরাজিত ছিলেন, কিরকম শট খেলেছেন সেগুলো একটু দেখতে চাই। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় 8 ওভার আগে মাঠে নেমেছিলেন। যেই বলটা দেখাচ্ছি এই বল যদি একটু আমরা চোখ দিই, প্রথম বল মিডল স্ট্যাম্পের বলটা ছিল। বলটা এই যে একদম মিডল স্ট্যাম্পে পড়েছে, যদি দেখেন তাওহিদ হৃদয় বলের একেবারে লাইনে আছেন। এটা তিনি আসলে সোজা ব্যাটে খেলতে পারতেন, কিন্তু তিনি আসলে এটা সোজা ব্যাটে খেলেননি। তিনি আসলে এই বলটাকে লেগ সাইডে টেনেছেন এবং সেখান থেকেও তিনি বেশ ভালো রান পেয়েছেন, 6 মেরেছেন। পরের ম্যাচে দেখতে চাই কলম্বো ক্যাপসের বিপক্ষে তিনি নেমেছিলেন, তাও একেবারে শেষ সময় নেমেছিলেন, মাত্র 11টা বল তার হাতে ছিল। সেই সময় তিনি 11 বলের মধ্যে 8টা বল ফেস করেছিলেন। 8টা বলের মধ্যে একটা ওভার ছিল ট্রিমেন্ডাস। এই ইনিংস দিয়ে তাহিদ হৃদয় নিজের যে উন্নতি করছেন সেটার একটা ছাপ রেখে গেছেন। জিমি নিশামের বলে আমরা যদি একটু পরের ছবিগুলো দেখাতে চাই, এই যে জিমি নিশামের বলে অফ সাইডে তাকে আমরা প্রথমে একটু ভুগতে দেখি। এই শটটা তিনি ঠিকমতো ব্যাটে কানেক্ট করতে পারেননি। শাহনেওয়াজ তার প্রথম বলটা লেগ স্টাম্পের উপরে রেখেছিলেন এবং সেটাকে একদম ফাইন লেগ দিয়ে বাউন্ডারি ছাড়া করছেন তাওহিদ হৃদয়। মানে বল যেভাবে এসেছিল ঠিক সেরকম শটটাই তিনি করার চেষ্টা করেছেন এবং সেখানে বেশ ভালো সফল হয়েছেন। পরের বলটা আগের ম্যাচে যে শটটা আমরা দেখাচ্ছিলাম মিডল স্ট্যাম্পের বল, তিনি লেগ সাইডে টেনেছেন। অনেকটা ওরকম বল ছিল, একেবারে মিডল স্ট্যাম্পে না থাকলেও অফ স্ট্যাম্পে বলটা ছিল, কিন্তু সেই বলটাকে একেবারে সোজা ব্যাটে খেলেছেন তাওহিদ হৃদয়। জায়গায় দাঁড়িয়ে পিছনের পায়ের দিকে যদি খেয়াল করেন, পা একটুও নড়েনি, মাথা এবং পায়ের পজিশন দেখেন একেবারে সোজা স্ট্রেট অবস্থায় আছে এবং একেবারে সোজা ব্যাটে খেলেছেন এবং সেখানে তিনি সফল হয়েছেন, একদম বল বাউন্ডারি ছাড়া হয়েছে। এবারও দেখুন ওয়াইড সাইডের বল, ওয়াইড লাইনের বল, সেই বলটাকে তিনি একটু ডান পাকে একটু সামনে এনেছেন, সামনে এনে তিনি সেই শটে অফসাইড দিয়ে বলটাকে মাঠের বাইরে পাঠিয়েছেন এবং এটা একটা 6 হয়েছে, বড় 6 হয়েছে। তার পরের বলটা দেখুন অফসাইডে তাহিদ হৃদয় কতটা উন্নতি করেছেন, সেটার জন্য এই বলের উদাহরণটা যথার্থ হতে পারে। অফসাইডে বল ছিল, এটাও বলটা একটু বাউন্স ছিল, একটু লাফিয়ে উঠেছিল। তাহিদ হৃদয় বলের হাইটটাকে জাজ করেছেন, নিজেকেও আসলে সেই উচ্চতায় উঠিয়েছেন এবং ফুল শট খেলেছেন। ডিপ পয়েন্ট দিয়ে বল হয়েছে মাঠ ছাড়া। শুধু এইখানেই নয়, টি-20তে তাহিদ হৃদয় আইসিসি র্যাঙ্কিংয়ে এখন একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা 20-এ চলে এসেছেন। খুব শীঘ্রই সম্ভবত সেরা 15 কিংবা সেরা 10-এ উঠে আসবেন এই ব্যাটার, এবং যেটা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই বড় একটা বিষয়। তাহিদ হৃদয় গ্রেটদের গ্রেট হতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে, তবে তাহিদ হৃদয় যে সেরাদের পথে হাঁটছেন সেটা অন্তত এখনই বলা যাচ্ছে। মামুনুর রশিদ, স্টার প্লে। সাফের প্রস্তুতির জন্য শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলে হেরে যেতে চান না বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। ফুটবলারদের আত্মবিশ্বাস ঠিক রাখতে এখন দরকার জয়, আর এর জন্য ঘরের মাঠেই ম্যাচ খেলতে চান এই মার্কিন কোচ। সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোতে ভারত খেলতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ভাবতে অবাকই লাগছে, ভারতের মতো একটা দেশ খেলার সুযোগ পাচ্ছে ভিনিসিয়াস রাফিনিয়াদের বিপক্ষে। তার থেকেও বড় কথা, ভারত ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সাহস দেখিয়েছে। ঠিক একই সময়ে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের 105 নম্বরের দল কিরগিজস্তানের বিপক্ষে, তবে বাফুফে তাদেরকে না করে দিয়েছে। কারণ বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি সাফের আগে কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাচ্ছে না। তার থেকে বড় কথা, তিনি কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলে ম্যাচ হেরে যেতে চাচ্ছেন না। কিরগিজস্তান আমাদের একটি টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেটা খুব কঠিন। তারা 90 বা 100 র্যাঙ্কিংয়ের আশেপাশের দলগুলোর সঙ্গে খেলছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়
সাফের প্রস্তুতি এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সঙ্গে খেলে হেরে যাওয়াটা ভালো হবে না। যদিও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেললে নিজেদের ভুলগুলো বের করা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়, তবে এই মুহূর্তে আমাদের কনফিডেন্স দরকার। যেহেতু ঘরের মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপ, তাই ডুলির চাওয়া নিজ মাঠেই সেপ্টেম্বরের উইন্ডোতে খেলুক বাংলাদেশ, যাতে করে নেওয়া যায় সাফের সর্বোচ্চ প্রস্তুতি। আমরা মোমেন্টামটা কাজে লাগাতে চাই। প্রথমবার ইউরোপের মাঠে গিয়ে জিতে এসেছি, দর্শক ও ফুটবলারদের মধ্যে উদ্দীপনা দেখেছি। এখন আমাদের পরবর্তী প্রস্তুতি সাফের জন্য, আর এর জন্য অস্ট্রেলিয়া ইউরোপে যাওয়ার দরকার নেই। ঘরের মাঠে খেললে টুর্নামেন্টের আগে থেকেই দর্শকদের মধ্যে উদ্দীপনা তৈরি করতে পারবো। সাফের আগে সেপ্টেম্বরের উইন্ডোতেই খেলার কথা আছে ফারহান আলী ওয়াহিদের। তার ব্যাপারে ডুলির স্পষ্ট জবাব, কারো বয়স দেখে নয়, কেবল পারফরমেন্স দেখেই দলে নেওয়া হবে। 23 বছরের অপেক্ষার অবসান ঘটাতে চায় বাংলাদেশ। 2003 সালের পর বাংলাদেশ আবারও জিততে চায় সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাজ করে যাচ্ছেন হেড কোচ থমাস ডুলি এবং ফেডারেশনের এই পরিকল্পনাগুলো কতটা কাজে দেয় সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। সাফের শিরোপা জেতার সেরা সুযোগ বাংলাদেশের সামনে। নাম্বার 9 সংকটের সমাধান কি এবার খুঁজে পাওয়া যাবে? থমাস ডুলি দলকে এক সুতোয় গাঁথতে পারবেন? রহমান পেয়ারের এক্সপ্লেনার। 23 বছর, 2 দশকেরও বেশি সময় একটা প্রজন্ম ফুটবল দেখে বড় হয়েছে, কিন্তু বাংলাদেশকে সাফের শিরোপা জিততে দেখেনি। 2003 সালের সেই সোনালী রাতের পর আর কখনো লাল সবুজের ঝান্ডা সাফের শীর্ষে ওড়েনি। কিন্তু এবার কিছু একটা আলাদা, এবার কিছু একটা বিশেষ, কারণ এবার 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশের ঘরের মাঠে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী সুযোগ। 8 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট ফিরছে বাংলাদেশে। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়াম। প্রতিপক্ষ যখন মাঠে নামবে তাদের পেছনে থাকবে হাজার হাজার দর্শকের গর্জন, আর লাল সবুজের প্রতিনিধিরা যখন মাঠে নামবে তাদের পাশে থাকবে পুরো জাতি। এটাই সেই এক্স ফ্যাক্টর যা কোনো ট্যাকটিক্স বা কোচিং ম্যানুয়ালে পাবেন না। থমাস ডুলি নিজেই বলেছেন, দর্শকদের সমর্থন আমাদের বাড়তি শক্তি, আর এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। প্রতিটা ম্যাচই ফাইনাল, প্রতিটা ম্যাচেই জিততে হবে। থমাস ডুলি 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক, একজন প্রকৃত যোদ্ধা। হাভিয়ের কাব্রেরার বিদায়ের পর তিনি দায়িত্ব নিয়েছেন, আর প্রথম থেকেই তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, আমি প্রতিটা ম্যাচ জিততে চাই। কোচ বলেছেন, সবকিছুই সম্ভব, আমরা যদি টুর্নামেন্টটাকে গুরুত্ব সহকারে নেই তাহলে ট্রফি জেতার দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সংকট বা 9 নম্বর পজিশনের সমস্যাটা দীর্ঘদিনের এবং বর্তমানে দেশের ফুটবলের অন্যতম প্রধান কাঠামোগত দুর্বলতা। ঘরোয়া লিগগুলোতে গোলদাতার ভূমিকা বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীল হওয়ায় জাতীয় দলে দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত ও ক্লিনিক্যাল ফিনিশারের তীব্র অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে এই সমস্যা টেনে চলছে, কিন্তু এবার সম্ভবত সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইনে এখন অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য ও প্রবাসী প্রতিভার এক দারুণ ককটেল তৈরি হচ্ছে। লোকাল স্টার শেখ মোরসালিন ও রাকিব হোসেনের মতো চটপটে উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। প্রবাসী তারকার আগমন ফারহান আলী ওয়াহিদ, যার পাসপোর্ট ও কাগজপত্র সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা, তিনি হতে পারেন জাতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র। সঙ্গে থাকবেন জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম। মোহাম্মদ মাহি খান যুক্তরাজ্যের 10ম টায়ারে খেলেন, 6 ফুটের উপরে উচ্চতা, স্ট্রাইকিং পজিশনে অসাধারণ। অনূর্ধ্ব 20 ক্যাম্পে হেড কোচ নিজেই তাকে সম্ভাবনাময়ী বলেছেন। রোনান সুলিভান বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলেছেন। রোনান জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা হবে আগুনের মতো।
কোচ ডুলি যদি এই সব অস্ত্র একসাথে ব্যবহার করতে পারেন তাহলে গোল খরা কাটবে। সাফের সদস্য সংখ্যা 7 হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত। নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। 6 দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে 3টা দল থাকবে। প্রতি গ্রুপে 3টা ম্যাচ হবে। ঘরের মাঠ, উপচে পড়া দর্শক, ডুলির কৌশল এবং আক্রমণ ভাগে আন্তর্জাতিক মানের রসদ, সব সমীকরণই এবার বাংলাদেশের পক্ষে। এখন শুধু প্রয়োজন মাঠের 90 মিনিটে নিজেদের উজাড় করে দেয়া। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় লাল সবুজের যে নতুন গল্প লিখতে যাচ্ছে, সেই গল্পের শেষ দৃশ্যে ট্রফিটা যেন বাংলাদেশ দলের অধিনায়কের হাতেই থাকে। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরই কি এবার বড় সংকটে? ফিফার বাণিজ্যিক পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 55টা দেশ। শুধু উয়েফা নয়, ক্যানকাকাফও প্রত্যাখ্যান করেছে ফিফার প্রস্তাব। এখন কি করবে ফিফা, জানাচ্ছেন তানজিম ঐশী। এই তো কদিন আগে গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ দেখাতে দেখাতে মাঠ ছাড়ছিলেন স্পেনের অধিনায়ক রদ্রি। অথচ ট্রফি জয়ের 10 দিন পেরুতে না পেরুতেই পরের বিশ্বকাপে স্প্যানিশরা খেলবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে বড় শঙ্কা। বিশ্বকাপে মাঠের নয়, এবার লড়াই মাঠের বাইরের। ফিফার এক সিদ্ধান্তে তৈরি হয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সংকটের আশঙ্কা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বাণিজ্যিক পরিকল্পনার প্রতিবাদে এবার বিশ্বকাপে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 55টা দেশ। ইউএফার অভিযোগ, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের কাছে বাণিজ্যিক সত্ত্ব বিক্রি করে ফুটবলকে ব্যবসায়িক পণ্যে পরিণত করতে চায় ফিফা। আর বেসরকারি বিনিয়োগকারীরা এলে খেলার চেয়ে বাণিজ্যিক স্বার্থই বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে ফিফা বলছে এই অর্থ ফুটবল উন্নয়নে ব্যয় করার কথা ভাবছে তারা। কিন্তু এই পরিকল্পনা মানতে একেবারেই নারাজ ইউএফা। ভার্চুয়াল সভায় ইউএফার 55টা দেশ সর্বসম্মতভাবে বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ প্রস্তাবটা বাতিল না হলে তারা কোনোভাবেই ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এই তালিকায় রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, সঙ্গে আছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে সহ ইউরোপের সব বড় বড় ফুটবল শক্তিরা। অথচ ইউরোপ ছাড়া বিশ্বকাপ ভাবাই কঠিন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কি করবে ফিফা? তারা কি পরিকল্পনা থেকে সরে আসবে নাকি ইউরোপকে ছাড়াই এগিয়ে যাবে? তবে ইউরোপীয় দল ছাড়া বিশ্বকাপের মূল্য যে অনেকটাই কমে যাবে তাই বলছে ফুটবল বিশ্লেষকরা। এখন পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি। তাই সমঝোতা না হলে বিশ্ব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিভক্তির মুখে পড়তে পারে। তানজিম ঐশী, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।